ওকে, অন্বেষা ক্রিয়েটিভ এডুকেশন অনলাইনের পক্ষ থেকে আমাদের অন্বেষা শিক্ষা পরিবারের সব ছাত্রছাত্রীদেরকে সুস্বাগতম এবং অভিনন্দন। আজকে আমি অনলাইন ক্লাসে আসছি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। আমরা জানি অষ্টম, নবম এবং দশম শ্রেণীর জন্য এটা গুরুত্বপূর্ণ একটা টপিক। সো আজকের আলোচনার বিষয় থাকবে হচ্ছে ভয়েস চেঞ্জ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব ভয়েস চেঞ্জ কিভাবে খুব সহজে একদম সহজ পদ্ধতিতে অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। অ্যাকচুয়ালি আজকে যে টপিকটা আলোচনা করতেছি এবং যে রুলসটা শেখাবো, এটা যদি কেউ সঠিকভাবে দেখে এটা যদি প্র্যাকটিস করে বাসায়, তাহলে ভয়েস চেঞ্জ নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না। যে সব স্টুডেন্ট জেএসসি ক্লাস 9 এবং এসএসসি এর পরীক্ষার্থী থাকবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে ভয়েস চেঞ্জ আমরা জানি মূলত দুই প্রকার, এটা আলোচনার বিষয়। তিন প্রকার হয়, বাট আমরা জানি দুই প্রকার নিয়ে আলোচনা করা হয়, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। আর একটা আছে কোয়াসি প্যাসিভ ভয়েস, বাট এটা আমি পরে আলোচনা করে দেব ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জের কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আপনারা দেখতেছেন যে আমি বোর্ডে অটোমেটিক্যালি একটা রুলস লিখে রেখেছি। দেন কিভাবে আমরা পরিবর্তন করব, দেখা আছে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়ম, অর্থাৎ কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। নাম্বার 1, রুলস যখন শিখবো আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা রুলসের পেছনের যে কাহিনী আছে সবগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। বলছে অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট, মূল আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে। দেখেন এখানে অবজেক্ট আমি সার্কেল করে এজন্য দেখাচ্ছি, আপনি যদি অবজেক্টটা ভালো বুঝতে না পারেন তাহলে কিন্তু এটা পরিবর্তন করা খুবই কঠিন হয়ে যাবে। সো অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তার মানে প্রশ্নে যে আপনার অ্যাক্টিভ ভয়েস দেওয়া থাকবে, সেই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে আপনার পরিবর্তন করে কি বানাইতে হবে, সাবজেক্ট বানাইতে হবে। তার মানে প্রথম কাজ হচ্ছে আপনার অবজেক্ট খুঁজে বের করা, অবজেক্টকে টেনে আপনি সাবজেক্টের জায়গায় বসাবেন। তার মানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। নাম্বার 2, টেন্স ও পারসন অনুযায়ী সাহায্যকারী ভার্ব করবে। অর্থাৎ আপনি দেখবেন প্রশ্নে যে কোশ্চেনটা সেট করে দেওয়া আছে, সেই কোশ্চেনের যে টেন্স আছে ওই টেন্স এবং পারসন অনুযায়ী সাহায্যকারী ভার্ব করবে। সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তার সাহায্যকারী ভার্ব কি হবে আমি আলোচনা করব। সেটা এইভাবে প্রত্যেকটা টেন্স অনুযায়ী এবং পারসন অনুযায়ী সাহায্যকারী ভার্ব করবে। নাম্বার 3 তে আছে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ V3। আমরা জানি মূল যে ভার্ব থাকবে, ভার্ব এখানে হেল্পিং ভার্ব থাকবে, যার নাম সাহায্যকারী ভার্ব, তারই নাম হেল্পিং ভার্ব, তারই নাম অক্সিলারি ভার্ব। এখানে একটা মূল ভার্বও থাকবে, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3। V3 মিন্স আমরা স্টুডেন্টদের আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য V1, V2, V3 এই সিস্টেমে একটু আলোচনা করি, এজন্য বললাম। বাট মূল কথা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। নাম্বার 4, এক্সটেনশন যদি থাকে, বি কেয়ারফুল। এইখানে অনেক সময় অনেক স্টুডেন্টস কনফিউজড হয়ে যায় যে এক্সটেনশনটা আমরা কি পাস্ট পার্টিসিপলের পরে লিখবো নাকি বাইয়ের পরে লিখবো, কনফিউজড হয়ে যায়। আমি যে রুলস লিখছি ঠিক এভাবে লিখবেন, এটাই হচ্ছে সর্বোত্তম পন্থা। অর্থাৎ এক্সটেনশন বসবে যদি থাকে। যদি থাকে কেন লিখছি, কোশ্চেনে যদি এক্সটেনশন থাকে তাহলে আমরা ব্যবহার করব, আর যদি না থাকে ব্যবহার করব না, এই জন্য লিখছি যদি থাকে। নাম্বার 5, বাই। বেশিরভাগ ক্ষেত্রে অর্থাৎ একটা প্রিপোজিশন বলবে, প্রিপোজিশনটা হচ্ছে বাই। তবে এটা বেশিরভাগ ক্ষেত্রে কেন লিখলাম, ব্র্যাকেটে দেখেন আন্ডারলাইন করে দেখাই দিচ্ছি আমি, এটা লিখে দিচ্ছি ব্র্যাকেট বেশিরভাগ ক্ষেত্রে। তার মানে কোনো কোনো ক্ষেত্রে আপনার বাই ব্যবহার হবে না। সব ভার্ব সবসময় প্রিপোজিশন হিসেবে বাইকে নাও নিতে পারে, টু নিতে পারে, উইথ নিতে পারে, এই যে কোনো ধরনের ইন নিতে পারে, ওয়ান নিতে পারে, যে কোনো প্রিপোজিশন নিতে পারে। এটা ভার্বের উপর নির্ভর করে। এই জন্য আমি লিখে দিচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে বাই ব্যবহার করা হয় এই জন্য। নাম্বার 6, অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট প্যাসিভ ভয়েস এর অবজেক্ট হবে। বি কেয়ারফুল, অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট অর্থাৎ কোশ্চেনের যে সাবজেক্টটা দেওয়া থাকবে অ্যাক্টিভ ভয়েসের, সেই সাবজেক্টটা আপনি কি করতে হবে, প্যাসিভ ভয়েসে কি বানাইতে হবে, অবজেক্ট বানায় দিতে হবে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে আপনি অবজেক্ট বানায় দিলে এই রুলস অনুযায়ী দেখবেন আপনার অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর হয়ে যায়। সো বন্ধুরা, এখন আমরা চলে যাব হচ্ছে এক্সাম্পলে। সো লেটস গেট স্টার্টেড। আমরা এক্সাম্পল গুলো দেখবো। এক্সাম্পল খুব বেশি দিচ্ছি না, বাট আমরা এখানে 4টা এক্সাম্পল দেব। এই 4টা এক্সাম্পল থেকে আমরা বুঝতে পারবো যে কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে। বাকিগুলো অ্যাজ ইউজুয়াল শিখতে পারবেন, বাট আমার প্রথম আলোচনা হচ্ছে কিভাবে পরিবর্তন করা যায়, এটা আমি ধারণা দিয়ে নিই। উদাহরণে লেখা আছে, দেখেন নাম্বার 1 এক্সাম্পল আছে করিম রাইটস আ লেটার। ভেরি সিম্পল এক্সাম্পল। অনেকে এটা মনে করবে আমরা তো এটা খুব ইজি, আমরা জানি। হ্যাঁ, আমিও জানি যে আপনারা অনেক ভালো স্টুডেন্টস সবাই এগুলো জানেন, তারপরেও একটু আলোচনা রাখতেছি, এরপরেই যাবো আমরা একটু কঠিনের দিকে। প্রথমে সহজ করে নিচ্ছি, যেন আপনাদের অনেকদিন ধরে হয়তো পড়াশোনায় একটু গ্যাপ পড়ে গেছে কোভিড-19 এর কারণে। সো আই হোপ আপনারা এটা ইজিলি নেবেন। করিম রাইটস এ লেটার, তাহলে রুলসগুলো কিন্তু আমার মাথায় রাখতে হবে। আমাদের প্রথম কাজ
হচ্ছে অবজেক্ট খুঁজে বের করা। করিম রাইটস আ লেটার, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আছে, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তর করার জন্য আপনাকে কি খুঁজে বের করতে হবে? প্রথমে অবজেক্ট খুঁজে বের করতে হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট এখানে দেখেন আ লেটার। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলবে যে আ লেটার অবজেক্ট কিভাবে হয়? অবজেক্ট বের করার নিয়ম হচ্ছে, আপনি ভার্বকে যদি কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করেন, এক কথায় যে উত্তর পাবেন ওটা অবজেক্ট হবে। যেমন আমি যদি প্রশ্ন করে দেখাই, দেখেন করিম রাইটস লেটার, করিম একটা পত্র লেখে। আমি যদি দেখি করিম কি লেখে? একটা পত্র, তাহলে ওই একটা পত্রটাই হচ্ছে আপনার অবজেক্ট। অবজেক্টকে কি বানাইতে হবে? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট বসে যায়, সাবজেক্টের বসে আ লেটার। এবার হচ্ছে টেন্স ও পারসন অনুযায়ী সাহায্যকারী ভাব। তো টেন্সের দিকে তাকিয়ে দেখেন, এখানে এই যে রাইটস দেওয়া আছে, ভার্ব দেখে বুঝে ফেলছি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে। সো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। am, is, are। am, is, are। তাহলে আ লেটার একটা পত্র, এর সাথে কি হবে সাহায্যকারী? am, is নাকি are? ডেফিনেটলি is হবে। কি হয়ে যাবে? is হয়ে যাবে। তাহলে আ লেটার is সাহায্যকারী ভার্ব বসাইছি আমরা। এবারে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3। তাহলে রাইট, রোট, রিটেন, তিন নম্বর ফর্মটা হচ্ছে রিটেন, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে রিটেন। আ লেটার ইজ রিটেন। এবারে দেখেন ওইখানে লিখছিলাম যে এক্সটেনশন যদি থাকে, মানে করিম রাইটস আ লেটার, লেটারের পরে কি কোনো এক্সটেনশন আছে, অতিরিক্ত অংশ আছে? নাই। এইখানে নাই মানে কি? আমরাও নাই। সো ওইখানে স্টপ করে দাও, পরের স্টেপে যাই। বেশিরভাগ ক্ষেত্রে কি বসে? বাই। প্রিপোজিশন কি বলবে? একটা বাই। রিটেনের পরে প্রিপোজিশন হচ্ছে বাই নিতে পারে, সো বাই লিখছি। এরপরে দেখেন বলছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসে কি বানাইতে হবে? অবজেক্ট বানাইতে হবে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে করিম। এখন কোশ্চেন আসতে পারে, অনেকেই বুঝবে না যে সাবজেক্ট কিভাবে বুঝবে যে এটা সাবজেক্ট। সাবজেক্টগুলো নিয়ে তো হচ্ছে বাক্যকে আপনি কে অথবা কারা দ্বারা প্রশ্ন করবেন। কে অথবা কারা দ্বারা প্রশ্ন করলে এক কথায় যে উত্তর পাবেন ওইটা হবে হচ্ছে সাবজেক্ট। যেমন করিম রাইটস আ লেটার, করিম একটা পত্র লেখে। কে একটা পত্র লেখে? করিম। তার মানে এই করিমটা হচ্ছে সাবজেক্ট। তাহলে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট কি হয়ে যাবে? অবজেক্ট হয়ে যাবে। তার মানে অবজেক্টের জায়গায় বসায় দেন, অর্থাৎ বাই এর পরে করিম। কাজ শেষ, আর কোনো কিছু নাই, আমরাও নাই, ফুল স্টপ দিয়ে দেন, বাক্য হয়ে গেছে। নাম্বার 2, কাম টু দ্য মেইন পয়েন্ট। আমি একটু ডিফারেন্ট সর্টস অফ টেন্স এখানে লিখে ওই উদাহরণগুলো দিচ্ছি এই জন্য যেন আপনি টেন্সের সাথে একটু কানেক্টিভিটিটা থাকে আপনার। কারণ টেন্স যদি আপনি ভালো না জানেন তাহলে আপনি এই ভয়েস চেঞ্জগুলো করতে পারবেন না। কারণ আমি সবসময় ক্লাসে বলছি আপনাদের, এখনো বলতেছি, ইংরেজি ল্যাঙ্গুয়েজের মা বলা হয় টেন্সকে। সো টেন্স সম্পর্কে কিন্তু ধারণা রাখতে হবে প্লিজ। নাম্বার 2, দ্য বয়েজ আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। এই বাক্য থেকে আমার প্রথম দায়িত্ব হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট বানানো, অবজেক্ট খুঁজে বের করা। তাহলে অবজেক্টটা হচ্ছে ফুটবল। সেম রুলস অ্যাপ্লাই করবেন। আগে যে কথাটা বলছি কিভাবে অবজেক্ট বের করতে হয়, কে অথবা কাকে প্রশ্ন করবেন। তাহলে কি খেলা, কি অথবা কি অথবা কাকে। তাহলে ছেলেগুলো মানে ফুটবল খেলতেছে, মাঠে ফুটবল খেলতেছে। তাহলে কি খেলতেছে? ফুটবল। ফুটবল অবজেক্টকে কি বানাবো? সাবজেক্ট। তাহলে ফুটবল অবজেক্টকে সাবজেক্ট বানাইছি। এরপর টেন্স ও পারসন অনুযায়ী সাহায্য করে ভাব। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমটা ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এর সাথে কিন্তু তিনটা am is are। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর সাহায্য করে ভাব তিনটা, সেটা হচ্ছে am being, is being, are being। তাহলে ফুটবল, ফুটবল বলতে একটা বোঝানো সিঙ্গুলার, এখানে is, এরপরে একটা কি বলবে? being। তাহলে ফুটবল is being। এবারে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3। কারণ প্লেইং আছে, এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম আমরা সবাই জানি, এটা হচ্ছে played। তাহলে ফুটবল is being played। এবার দেখেন এক্সটেনশন যদি থাকে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ বি কেয়ারফুল এন্ড ওয়াচ ইট কেয়ারফুলি। দ্য বয়েজ আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। দেখেন এখানে একটু খেয়াল করেন, ইন দ্য ফিল্ড এটা কি একটা এক্সটেনশন, অতিরিক্ত অংশ আছে না? এক্স্যাক্টলি ধরে ফেলছেন। এক্স্যাক্ট যেহেতু অতিরিক্ত অংশ আছে, সো আমার মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মের পরে অতিরিক্ত অংশ বসাবো। তার মানে ফুটবল ইজ বিং প্লেড ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড। এরপরে বলছে একটা প্রিপোজিশন কি বসাতে হবে? বাই। বেশিরভাগ ক্ষেত্রে বাই। এখানে বাইটা হবে কারণ এটা হচ্ছে প্লেড, ভার্ব সবসময় প্রিপোজিশন হিসেবে বাই ব্যবহার করে। কারণ ফুটবল ইজ বিং প্লেড ইন দ্য ফিল্ড বাই। এবার সাবজেক্টকে কি বানাইতে হবে? অবজেক্ট। তাহলে সাবজেক্ট এখানে কে? দা বয়েজ। তাহলে কারা খেলে? ছেলেগুলো। তার মানে এখানে দা বয়েজ লিখে দিলে আপনার আনসারটা হয়ে গেল। জায়গা স্বল্পতার কারণে একটু সংক্ষেপে লিখছি, প্লিজ একটু বুঝে নেওয়ার ট্রাই করেন প্লিজ। তাহলে আনসারটা কি হলো? ফুটবল ইজ বিং প্লেড ইন দা ফিল্ড বাই দা বয়েজ। ওকে, নাম্বার 3, the students were making a noise in the class. Number 3, example number 3,
the students were making a noise in the class. দেখেন আমি কিন্তু টেন্সের ভ্যারিয়েশনটা আছে, প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পরেরটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স রাখছি। সেম রুলস অ্যাপ্লাই করতে থাকবে। অবজেক্টকে কি বানাইতে হবে? সাবজেক্ট। তাহলে এখানে অবজেক্টটা দেওয়া আছে আ নয়েজ, তাহলে অবজেক্টকে আমি আ নয়েজকে সাবজেক্ট বানাই ফেললাম, সাবজেক্টে বসাই দিলাম আ নয়েজ। এবার টেন্স অফ পারসন অনুযায়ী সাথে বের হবে, এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। সো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে বের হবে তিনটা, সেটা হচ্ছে সরি দুইটা, সেটা হচ্ছে was being এবং were being। তাহলে a noise was being, দেখেন a noise was being সাহায্যকারী ভার্ব বসানো শেষ, এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মেকিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম মেক এর পাস্ট পার্টিসিপল মেড। তাহলে a noise was being made, অতিরিক্ত অংশ এক্সটেনশন যদি থাকে আছে, হ্যাঁ আছে, তার মানে in the class, in the class। আগে একটু আমি ইরেজ করে দিচ্ছি, ইন্টারাপ্ট করছি, কারণ এটা না দিলে একটু এখানে প্রবলেম হচ্ছে লেখার জন্য, আই এম সরি। তাহলে a noise was being made in the class। এবার দেখেন একটা প্রিপোজিশন কি ব্যবহার করতে হবে? by। by সাবজেক্টকে কি বানাইতে হবে? অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্টটা কি? the students। আমি সার্কেল করে দিচ্ছি কারণ আপনি যেন বুঝতে পারেন। দেখেন the students, তাহলে आंसरটা হয়ে যাবে এখানে the, নিচে লিখে দিচ্ছি স্টুডেন্টস। আই এম সরি টু সে, আমি জানি আমার স্টুডেন্টসরা অনেক বেশি ভদ্র, তারা ক্লাসের মধ্যে একটু নয়েজ করে না, বাট আমি এটা জাস্ট एग्जांपल স্বরূপ লিখছি। আপনারা এই উদাহরণ দেখে যেন আবার আন্ডারস্ট্যান্ড না করেন যে মানিক স্যার আপনাদের কেন এই কথাটা বলতেছে আপনাদের উদ্দেশ্যে, এক্স্যাক্টলি আপনাদের উদ্দেশ্যে করে না, জাস্ট মনের অজান্তে এটা লিখে বলছি। বাট আমি জানি অন্বেষা শিক্ষা পরিবারের প্রত্যেকটা স্টুডেন্টস অনেক বেশি ভদ্র, তারা কখনো ক্লাসে নয়েজ করে না, একদম গড প্রমিস। আই এম সরি টু সে। Number 4, the final one, but not last but not the least, the old man knows me. The old man knows me. Okay, come to the main point. The same rules we have to apply each and every sentences. তাইলে অবজেক্টকে কি বানাবো? সাবজেক্ট। এখানে অবজেক্টটা দেওয়া আছে me, তাহলে মেইন সাবজেক্টটা কি হয়ে গেছে? I। মেইন সাবজেক্টটা কি? I। ওকে, এবার চেঞ্জ অফ পারসন অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাবো। The old man knows me, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। সাহায্যকারী ভার্ব তিনটা, am is are, তাহলে I এর সাথে কি হয়? চিরজীবনী am হয়, তাই তো? এটা যেন I এর সাথে কি হয়? সবসময় am হয়। কিন্তু এই কথাটা কিন্তু এক্স্যাক্টলি ঠিক না, কারণ আমি আপনাদের ক্লাসে এই কথাগুলো সবসময় বলতাম, অনেক সময় এক্সেপশনাল কিছু শেখানোর জন্য যে আপনাদের কোয়েশ্চেন আস্ক করতাম যে I এর সাথে কি হয়? আপনাদের চিরজীবনী am হয়, এক্স্যাক্টলি না। I এর সাথে সবসময় am হয় তা না, বাট এটা ব্যবহারের উপর নির্ভর করবে। ইউজ অফ, দ্যাট মিন্স সিচুয়েশন ভ্যারি করবে, সিচুয়েশন অনুযায়ী আপনাকে I এর সাথে am হবে, মাঝে মাঝে I এর সাথে is হতে পারে। কেন হয় একটু পরে বলে দিচ্ছি। দেখেন I am, এখানে am হবে, তাহলে I am। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে know ফার্স্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি হচ্ছে known, তাহলে I am known। এইবার বি কেয়ারফুল, এখানে এক্সটেনশন আছে নাই, এজন্য প্রথম যদি থাকে নাই, আমরাও নাই। কাম টু দ্য মেইন পয়েন্ট। দেখেন the previous 3 sentences has taken each and every time as a preposition by, but in the last sentence the verb known always take as a preposition to, not by. If anyone use by after use the verb known, they won't be get any number, okay, they won't be got any number, so be careful। এখানে know ভার্বের সাথে কখনোই by যায় না, to যায়, তার মানে I am known to। এবার সাবজেক্ট কি বানাইতে হবে? অবজেক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে the old man, সরি the old man। my dear students, আপনারা আবার এটা মনে করেন না যে বৃদ্ধ মানুষই শুধু আমাকে চেনে, অন্য কেউ চেনে না, তা না, অন্য সবাই কিন্তু চেনে আমাকে, হ্যাঁ অনেকেই চেনে, বৃদ্ধ আছে, ইয়ং আছে, আপনারা আছেন, আমি জাস্ট উদাহরণস্বরূপ লিখে ফেলছি I am known to the old man। আমি দেখেন এই যে to the, তার মানে এখানে কিন্তু বসের কথা ছিল বেশিরভাগ ক্ষেত্রে by ব্যবহার করছি, কিন্তু দেখেন এই by কে প্রিপোজিশন হিসেবে no ভার্ব নিতে পারে না, no ভার্ব সবসময় প্রিপোজিশন হিসেবে কি নেয়? to নেয়। এজন্য I am known to the old man, এই to the প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে এখানে।
এই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের নরমাল যে রুলস, এই রুলস থেকে কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। আমি অবশ্যই নেক্সট এপিসোডে আপনাদের দেখাবো কিভাবে অন্যান্য অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। আই মিন অ্যাসার্টিভ সেন্টেন্সে অন্যান্য রুলসগুলো আছে, কগনেট অবজেক্ট কিন্তু রিফ্লেক্সিভ অবজেক্ট, ডাবল অবজেক্ট কিভাবে ব্যবহার করতে হয়, নেক্সট এপিসোডে আপনারা পেয়ে যাবেন। চিলড্রেন সবাই বেশি ভালো থাকেন, আল্লাহ হাফেজ।